ভ্লাদিমির পুতিন দিল্লিতে থাকাকালীন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি গোপন বৈঠক করেছেন। आज भारत और रूस के 23वें शिखर सम्मेलन में राष्ट्रपति पुतिन का स्वागत करते हुए मुझे बहुत खुशी हो रही है। পুতিন এবং হাসিনার একটা বৈঠক, যে এই যে দুদিনের যে সফর, প্রায় 48 ঘন্টার কাছাকাছি তিনি ভারতে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার মধ্যে 17 মিনিট তিনি শেখ হাসিনার জন্য বরাদ্দ করেছিলেন। হ্যাঁ দর্শক, এই 17 মিনিট আর এই 17 মিনিটেই কাজে লাগাইলেন শেখ হাসিনা। তার সিস্টেমেটিক্যালি জানাই দিলেন যে বাংলাদেশে তাকে, তিনি রানিং এখন পর্যন্ত প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি সরকার রয়েছেন, তাকে ষড়যন্ত্র করে বের করে দেওয়া হয়েছে। তিনি বের করে বলতে তিনি সফরে আসছেন ইন্ডিয়ার মধ্যে, তারপর তিনি শুনতে পারেন যে তিনি নাকি আর প্রধানমন্ত্রী নাই, ওইদিকে নাকি কি হয়ে গেছে। দর্শক, এই ঘটনাগুলো যখন পুতিনকে বলল, পুতিন আশ্রয় দিল যে তাকে রাশিয়ার মধ্যে রাখবেন এবং তার কড়া নিরাপত্তা রাখবেন। তারা যে এখন আবার মামলা সাজিয়ে তারা এখন তাকে ফাঁসি আদেশ দিয়েছেন, এরকমটা বলেছে যে ফাঁসি আদেশ দিয়ে দিল। হ্যাঁ, এরকমটা বলার পর তখন তো পুতিন বলছে তার সঙ্গে অবিচার করা হচ্ছে মনে হয়, এজন্য তাকে এবার রাশিয়ায় জায়গা দেবে। দর্শক, এই কথা এবং এটাই এখন দাবি করছেন নরেন্দ্র মোদী যে মানে তার সঙ্গে দেখা হয়েছে এবং পুতিন একটা আশ্বাস দিয়েছেন। কি আশ্বাস দিয়েছেন সেটাই কিন্তু আমাদের দেখতে হবে, আর দেখার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি আছি রাকিবুল হাসান, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল আপডেট বার্তা প্রথম পাওয়ার জন্য। চলুন আমরা শুনতে থাকি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশলে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যা কার্যত মোহাম্মদ ইউনূসের কাছে একটা বড় ধাক্কা। কি হতে চলেছে বাংলাদেশের, কি হতে চলেছে মোহাম্মদ ইউনূসের? দেখো, এই কূটনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা একটা যুক্তি তর্কের উপর নির্ভর করে। কি হতে চলেছে এটা আমরা যুক্তি তর্কের উপর দাঁড়িয়ে বিভিন্ন পয়েন্ট বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু তথ্যকে একত্রিত করে একটা থিওরি বা তথ্য খাড়া করতে পারে। গল্পটা হচ্ছে যে এখানে তুমি বললে যে পুতিন এবং হাসিনার একটা বৈঠক, সেটা গুজব নাকি গজব, সেটা সত্যিই তাই, মানে গুজব কি গজব সেটা আমরা জানি না। তবে একেবারে বিভিন্ন সূত্র যেটা দাবি করছে, কয়েকটি সূত্র, বেশ শক্তিশালী সূত্র দাবি করছে যে এই যে দুদিনের যে সফর, প্রায় 48 ঘন্টার কাছাকাছি তিনি ভারতে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার মধ্যে 17 মিনিট তিনি শেখ হাসিনার জন্য বরাদ্দ করেছিলেন। হ্যাঁ, একদম নির্দিষ্টভাবে তথ্যটা আসছে যে 17 মিনিট। এই 17 মিনিট সময়টা সত্যি খুব কম। হ্যাঁ, কোনো একটা দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে। প্রথম প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা এখন ক্ষমতাচ্যুত, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, ঠিক আছে। অপরদিকে ভ্লাদিমির পুতিন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট। এই ক্ষেত্রে দুজনের যে বৈঠক, সেটা কখনোই সরকারি স্তরে হবে না, এটা একদম গ্যারান্টি। যদি কখনো কোনো বৈঠক হয় বা এরকম কোনো সাক্ষাৎ হয়, সৌজন্য সাক্ষাৎও যদি হয়, সেটা হবে একেবারেই বেসরকারিভাবে, মানে গোপনে। যেহেতু দুজনেই দিল্লিতে, প্রথম থেকেই এরকম একটা খবর হাওয়ায় ভাসছিল যে দুজনের মধ্যে সাক্ষাৎ হতে পারে, ঠিক আছে। এবং হয়ে যাওয়ার পরে প্রথমে আমরা দেখলাম একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে দুজনকে, এবং পিছনে কোনো জাতীয় পতাকা নেই, দুই দেশের জাতীয় পতাকা নেই। এই ভিডিওটি সার্চ ফার্চ করে দেখা যাচ্ছে 2013 সালের একটি ভিডিও। কোন একটি বৈঠকের ফাঁকে দুই দেশের রাষ্ট্রপ্রধান, তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন 2013 সালে শেখ হাসিনা, এবং একটি অন্য কোনো বৈঠকের ফাঁকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি একটি বৈঠক করেছিলেন। সেখানে যেহেতু অন্য একটি অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, সেখানে পতাকাটা রাখা সম্ভব হয়নি এবং একটা বৈঠক হয়েছিল। সেইটাকেই কাজে লাগিয়ে এবারে বলে দেওয়া হয়েছিল যে ভারতেই নাকি তিনি বৈঠক করেছেন। অনেকে আবার বলছেন যে এটা এআই দিয়ে তৈরি, তবে এটা এআই দিয়ে নয়, ওই পুরোনো ভিডিওটাই বসিয়ে দেওয়া হয়েছিল উদ্দেশ্য পরিকল্পিত ভাবে। কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের কোনো বৈঠক হলে তার ছবি বা ভিডিও প্রকাশ হবে না। কারণ আমি প্রথমেই বলছি যে ভারতবর্ষ একটা তৃতীয় দেশ, আর অন্য দুটি দেশের
একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি যদি কখনো বৈঠক করে, যতই মধ্যস্থতাকারী ভারত থাকুক না কেন, কূটনৈতিক দিক থেকে এই ধরনের কোনো বৈঠক রেকর্ডেড হবে না। সেটা হলে একেবারেই গোপনে হতে পারে। আর আজকের দিনে দাঁড়িয়ে রানী এরকম মুখোমুখি বৈঠক হওয়া ব্যাপারটাই কেমন যেন একটু বোকা বোকা ঠেকে। যদি বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার থাকতো বা আগেও এটা হয়ে যেতে পারতো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, ভারত সেই ব্যবস্থা করে দিত। তবে যে সূত্রগুলি বলছে তারা বলছে যে বৈঠকটা হয়েছে এবং খুবই গোপনে বৈঠকটি হয়েছে। সাউথ ব্লকে শেখ হাসিনাকে আনা হয়েছিল এবং খুব কম সময়ের জন্য একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে মূল আলোচনার বিষয় বা প্রতিপাদ্য কি ছিল সেটা নিয়ে কোনো কেউ কিছু বলছে না। ধরে নেওয়া যেতে পারে যে ৭১-এর যুদ্ধে ভারত যখন পাকিস্তানে আক্রমণ করেছে তার পরবর্তী সময় যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের রাষ্ট্রপতির আর্জিতে মার্কিন নৌবহর পাঠিয়ে দিয়েছিল। ঠিক আছে, সপ্তম নৌবহর যাকে বলে প্যাসিফিক ফ্লিটের, সেখান থেকে পাঠিয়ে দিয়েছিল এবং রওনা করিয়ে দিয়েছিল এবং তারা ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগরে আসার মুখে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন তৎকালীন রুশ প্রেসিডেন্ট এবং রুশ প্রধানমন্ত্রীকে আর্জি জানান এই ব্যাপারটা এবং সঙ্গে সঙ্গে রুশ তার পরমাণু বোম ব্যবহারকারী, অস্ত্র ব্যবহারকারী কিছু যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন ভারতে পাঠিয়ে দেন এবং তার জেরে সেবারে আমেরিকাকেও পিছু হাঁটতে হয়। পরবর্তী ক্ষেত্রে ভারত সুবিধা পায় এবং পাকিস্তান নৌবাহিনী, বিমান বাহিনী দুটোকেই পরাস্ত করে ৯ দিনের মাথায় ভারত যুদ্ধে যেতে এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয় এবং সেই তারিখটাও আসতে চলেছে কাকতালীয়ভাবে এই ১৬ই ডিসেম্বর। এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা সময় যখন সেই মুক্তিযোদ্ধা বা বঙ্গবন্ধু কন্যা তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত, ক্ষমতাচ্যুত এবং মোটামুটি একটা তত্ত্ব গোটা বিশ্বই প্রায় স্বীকার করে যে একটা সাজানো গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার ক্ষমতাচ্যুতি হয়েছিল এবং প্রাপ্ত করা হয়েছিল এবং সেই জায়গায় হাসিনার পাশে রাশিয়া দাঁড়াতেই পারে, কারণ রাশিয়া ৭১-এর যুদ্ধেও ভারতের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের জন্ম দিতে যতটা সাহায্য করেছিল, যুদ্ধ পরবর্তী সময় রাশিয়ার বহু নৌবহর চট্টগ্রাম বন্দরে ভারতের বিছানো মাইন নিষ্ক্রিয় করেছিল। সেই সময় ৭১ সালে ভারত সমুদ্রের তলদেশে মাইন বিছাতে পারত বড় বড় জাহাজগুলির জন্য, কিন্তু সেই মাইন নিষ্ক্রিয় করার টেকনোলজি ভারতের হাতে তখন ছিল না। ঠিক আছে, এবং ভারতেরই আর্জিতে, বাংলাদেশের নতুন সরকারের আর্জিতে রাশিয়া থেকে বিশেষজ্ঞরা এসে সেই মাইন নিষ্ক্রিয় করেছে, একেবারে বলতে গেলে জীবন বাজি রেখে। তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঠিক পরবর্তী সময়, একেবারে পরবর্তী সময়, একদম গোড়ার দিকে রাশিয়া বাংলাদেশকে বহু সাহায্য করেছে। আবার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওটাতে আমরা দেখেছি, সেই ভিডিওটাও ছিল ওরকমই, কোনো একটি জায়গায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাসিনার একটা বলতে গেলে প্রায় সাইডলাইন বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরেই কিন্তু রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির চুক্তি হয় এবং রাশিয়া বাংলাদেশের রূপপুর বলে একটি জায়গায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। সেটা প্রায় শেষের মুখে ছিল, তখনই হাসিনার পতন হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা কিন্তু খুব অত্যাশ্চর্য ঘটনা, যে ঢাকা শাহজালাল এয়ারপোর্টে যে কার্গোতে আগুন লেগেছিল, সেই আগুনে রাশিয়া থেকে আসা অনেক যন্ত্রপাতি পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। তার ফলে ওই প্রকল্পটি এখন প্রায় ২০ জলে দাঁড়িয়ে আছে। এইরকম একটা সময় প্রেসিডেন্ট পুতিন এবং সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে একটা বৈঠক হলেও হতে পারে। এটা নিয়ে যদি আমরা আলোচনা না করে আমরা যদি বলি যে এই বৈঠক মুখোমুখি হওয়া এবং এটা ভার্চুয়ালি হওয়া দুটোই সম্ভব এবং কোনটা হয়েছে আমরা জানি না, কিন্তু যেটা আমরা জানি সেটা নিয়ে তো আলোচনা করতে পারি যে
মোহাম্মদ ইউনূসের প্রশ্নটা তুমি লাস্ট করলে যে মোহাম্মদ ইউনূসের কি বিপদ হতে পারে যদি এই বৈঠক হয়, তাহলেই বা কি বিপদ হবে, বা অন্য দিক থেকে মোহাম্মদ ইউনূসের জন্য কি বিপদ অপেক্ষা করছে। দেখো, রাশিয়া যদি বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছে একটা সত্যি বিপদ। ঠিক আছে, এই খবরটা আমি যেটা এখন বলবো, সেই খবরটা কিন্তু বিভিন্ন মহলে ঘুরছে, কিন্তু তার প্রকৃত সত্যতা কেউ স্বীকার করবে না। আমরা জানি যে বিগত প্রায় 1-1.5 বছর ধরে পাকিস্তানে কিছু অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ তারা বেছে বেছে নির্দিষ্ট টার্গেটে জঙ্গি নেতাদের খতম করছে। হ্যাঁ, এবং 1-1.5 বছর ধরে সেরকমই কোনো গুপ্ত ঘাতক আচমকাই বাংলাদেশে প্রচন্ড সক্রিয় হয়েছে। কাউকে সেখানে বন্দুকবাজ বলা যাবে না, হ্যাঁ, তাদেরকে বলা যেতে পারে যে অজ্ঞাত পরিচয় কোনো ঘাতক। তারা বাংলাদেশের মাটিতে বিগত 1-1.5 মাসে বেশ কয়েকজন মার্কিন গোয়েন্দা, তারপরে এজেন্ট, যাকে বলে গোয়েন্দা বলবো না, এজেন্ট, মার্কিন এজেন্ট, তারপরে পাকিস্তানের ISI এজেন্ট, তুরস্কের কয়েকজন গুপ্তচর, এরকম সম্মিলিতভাবে প্রায় 22 থেকে 25 জনের আচমকা মৃত্যু হয়েছে 1 থেকে 1.5 মাসের মধ্যে। কারোর বিষে মৃত্যু হয়েছে, কারোর অস্বাভাবিকভাবে কোনোভাবে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, কাউকে পাওয়া গিয়েছে তাদের কিছু একটা ইঞ্জেকশন দেওয়া আছে, এরকম নানা রকম ভাবে। এবং শুধু এটা ঢাকা নয়, ঢাকা কেন্দ্রিক নয়, ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য জায়গা মিলিয়ে প্রায় 22 থেকে 25 জনের এরকম একটা খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। এবং এই টোটাল অপারেশনটা মূলত স্পাইওয়্যার বলে, মানে গুপ্তচরদের মধ্যে একটা লড়াই, এবং প্রত্যেকটা ক্যাজুয়ালিটি মানে মৃত্যুর ঘটনা ঘটেছে যারা হচ্ছে এই ভারতের বিপক্ষে, মানে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যারা কাজ করছে, মানে ইউনূস বাহিনী এদের হয়ে কাজ করতে এসেছিল। বোঝাই যাচ্ছে যে কারা করতে পারে। এইটা নিয়ে যারা আলোচনা করছে মূলত প্রতিরক্ষা বিশেষজ্ঞরা, যে এটা একা ভারতের কাজ নয়। কারণ এই মুহূর্তে বাংলাদেশের ভূরাজনীতিতে যা অবস্থান, তাতে বাংলাদেশে যেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় অবস্থান ছিল, তেমনি পাকিস্তান এবং তুরস্কেরও একটা বড় প্রভাব ছিল। ঠিক আছে, যদি আমরা এটাকে জোট না বলে যদি বলি যে মানে সাইড লাইন কোনো একটা সমঝোতা, যে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনটাকে নেবে, কক্সবাজারে তাদের একটা ওয়ারহাউস বানাবে, এই সবগুলো রাখাইন করিডরটা তৈরি করে নেবে, এই যে পরিকল্পনা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল, সেই কাজটা তো তারা করছিল। এবং তার জন্যই CIA বা অন্যান্য এজেন্সিগুলো, মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা এজেন্সিগুলোর এজেন্টরা বাংলাদেশে একেবারে প্রায় ছড়িয়ে গিয়েছিল, সেই নেটওয়ার্কটাকে কার্যত কেউ ভেঙে দিয়েছে। দর্শক, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে কোনোভাবেই ভুলবেন না। এবং শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট সরকার ছিল বাংলাদেশের মধ্যে, তিনি বাংলাদেশের সবাইকে নির্যাতিত নিপীড়ন অবস্থা করেছেন, প্রত্যেকটি দলকে। এটা এখন তিনি মানতে যাচ্ছেন না, তিনি বলছেন তিনি ঠিক ছিলেন। দর্শক, শেখ হাসিনা এরকম শাস্তির দায় আসলে ঠিক ছিল কিনা বাংলাদেশের জন্য, সেটা আপনারা আসলেই কমেন্ট বক্সে জানান। শেখ হাসিনার আসলেই শাস্তি দরকার, নাকি তাকে কাম ব্যাক, অর্থাৎ জনগণ তাদেরকে সাদরে গ্রহণ করবে বলে আপনার মনে হয়, সেটা আমাদের কর্মসূচি। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।